তো চলুন শুরু করা যাক। প্রিপোজিশন কাকে বলে, সেন্টেন্সে এর কাজ কি, এবং প্রিপোজিশন ওয়ার্ড লিখতে হবে কিছু, গঠন আকারে কিভাবে পাবো আমরা এখান থেকে জাস্ট মূল বিষয়টা আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রিপোজিশন কাকে বলে, সেন্টেন্সে এর কাজ কি। প্রিপোজিশন কাকে বলে এবং সেন্টেন্সে এর কাজ কি। সো প্রিপোজিশন কাকে বলে যদি সংজ্ঞা আকারে জানতে চাই, তাহলে আপনাদেরকে জাস্ট এক কথায় বলবো যে প্রিপোজিশন হচ্ছে দুটি ওয়ার্ড অথবা ফ্রেজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন দুটি ওয়ার্ড বা ফ্রেজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন দুটি ওয়ার্ড বা ফ্রেজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আচ্ছা, এখন আসেন এই যে দুটি ওয়ার্ড বা ফ্রেজের মধ্যে প্রিপোজিশন সম্পর্ক স্থাপন করবে, সেটা কিভাবে করবে। জাস্ট এখানে আর কি আছে যে এইটার মধ্যে একটা সমস্যা তৈরি করতে পারে। সো এটা হলো প্রিপোজিশনের কাজ, নর্মালি আমরা জানি। আর কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে দুটি ক্লজের মধ্যে সম্পর্ক করে। ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে বা রিলেট করে, সোজা কথা যদি বলি আমরা। এখন দেখেন, দ্য বয় অফ দিস ক্লাস, দ্য বয় অফ দিস ক্লাস, এখানে এই অফ শব্দটার বাংলা হচ্ছে এর, যেটা কার সাথে কার যুক্ত করেছে। দ্য বয় অফ দিস ক্লাস, এই ক্লাস এর বালক, এই ক্লাস এর বালকটি। তার মানে কি, এখানে এই একটা ফ্রেজ, এই একটা ফ্রেজ, দুইটা ফ্রেজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে অফ দ্বারা। সো এটা একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের কাজ হচ্ছে দুটি ফ্রেজ অথবা কখনো কখনো দুটি ওয়ার্ডের মধ্যে বা বাক্যের অন্য কোনো পার্টস অফ স্পিচের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। আর ক্লজের কাজ হবে কি? ক্লজের কাজ হবে হচ্ছে সরাসরি দুটি ক্লজের, কনজাংশনের কাজ হবে দুটি ক্লজের মধ্যে সম্পর্ক করা। যেমন দিস ইজ এ বয় হু ইজ ইন দিস ক্লাস। এই যে এইখানে সেন্টেন্সটাতে আমরা হু এর আগে এ একটা ক্লজ আর হু এর পরে একটা ক্লজ। ক্লজ মানে যেখানে ভার্ব উল্লেখ থাকে, ক্লজ মানে যেখানে ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এই হুটা হচ্ছে এখানে কনজাংশন। তাহলে প্রিপোজিশন আর কনজাংশন, নর্মাল কথা বললাম যে প্রিপোজিশন আর কনজাংশনের পার্থক্য কি। তাহলে কনজাংশন যোগ করবে হচ্ছে দুটি ফাইনাইট ভার্ব যুক্ত ক্লজকে, আর প্রিপোজিশন যুক্ত করবে কোনো ওয়ার্ড বা ফ্রেজকে। সো এখন আসেন আমরা এখান থেকে কিছু এক্সাম্পল দেখে জিনিসটাকে ক্লিয়ার করবো আস্তে আস্তে। যেমন 1 নম্বর প্রশ্ন, কেন এই বেসিক রুলসটা আপনাদেরকে পড়ালাম? কারণ হচ্ছে বিসিএসে এই বেসিক রুলসটা থেকেই প্রশ্ন আসতেছে। বিসিএসে এই বেসিক রুলসটা থেকেই প্রশ্ন আসতেছে। আচ্ছা বলেন, এই প্রশ্নটা কিভাবে, এখানে এটাকে আমরা প্রিপোজিশন বলবো, কিভাবে বলবো, কেন বলবো এটাকে প্রিপোজিশন? There was a small reception following the wedding. এখানে দেখেন তো এই ফলোয়িং কথাটার মিনিংটা কি, বা এই সেন্টেন্সে ফলোয়িং শব্দটার কাজ কি? ফলোয়িং শব্দটার এখানে কাজটা কি? ফলোয়িং দ্য উইডিং। উইডিং মানে হচ্ছে বিবাহ অনুষ্ঠান। তাহলে বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে বা বিবাহ অনুষ্ঠানের অনুসারে একটা ছোট্ট রিসেপশন ছিল। তার মানে বিবাহ অনুষ্ঠানের পরে এখানে একটা কি ছিল? ছোট্ট রিসেপশন ছিল। তার মানে দেখেন এই যে দ্য উইডিং এর সাথে সম্পর্ক করছে এ রিসেপশনের। এই ফলোয়িং মানে হচ্ছে পরবর্তীতে, ফলোয়িং মানে পরবর্তীতে বা অনুসারে, অনুসারে বলতে পরে। তাহলে কি বলছে? উইডিং মানে বিবাহ অনুষ্ঠানের পরে ছোট্ট একটা রিসেপশন ছিল। তাহলে এইখানে তার দুইটা ফ্রেজকে যুক্ত করেছে। ফ্রেজ মানে হলো যেখানে একগুচ্ছ শব্দ থাকে, একগুচ্ছ মানে একের অধিক, দুই বা তার অধিক একগুচ্ছ শব্দ হয়, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, এটার নামই হলো ফ্রেজ। তাহলে এটা হচ্ছে একটা প্রিপোজিশন। এই প্রশ্নটা আসছিল 39তম বিসিএস, বিশেষ বিসিএসে, খুব গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো ধরতেই পারবে না যে এটা, অনেকে আনসার করবে যে জিরান্ড কিনা, পার্টিসিপল কিনা, ওই দিকে চিন্তা করবে, কিন্তু আসলে এটা একটা প্রিপোজিশন ছিল। নেক্সট 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর, জাস্ট 2-1টা উদাহরণ দিলেই বুঝবেন। বলছে আফটার এ ওয়াইল দে হ্যাভ অ্যারাইভড দেয়ার ডেস্টিনেশন। এখানে আফটার শব্দটা কি?
আফটার শব্দটা কি? আফটার এ হোয়াইল, এখানে আফটার শব্দটা কি? দেখেন আফটার এ হোয়াইল দে হ্যাভ অ্যারাইভড দেয়ার ডেস্টিনেশন। এখানে আফটারের সাথে যেটা আছে এ হোয়াইল, মানে কিছু সময় পর, এখানে আফটার শব্দের অর্থ পর, কিছু সময় পর। দে হ্যাভ অ্যারাইভড দেয়ার ডেস্টিনেশন, তারা তাদের গন্তব্যে পৌঁছালো। এখন এই আফটার দ্বারা কি দুটি ক্লজকে যুক্ত করলো, নাকি এইখানে জাস্ট এই ফ্রেজটাকে আফটারের সাথে সম্পর্ক করলো? এখন যদি বলি যে তাহলে আফটারের আরেক অংশে কি আছে, দুই অংশকে সংযোগ করার কথা, তাই না? কিন্তু দুই অংশ বলতে আমরা ওইভাবে বুঝবো না, আমরা এখানে সেন্টেন্সের এইটুকের সাথে সম্পর্ক করছে যে কিছু সময় পরে দে হ্যাভ অ্যারাইভড দেয়ার ডেস্টিনেশন, তার মানে এই অংশটার সাথে আর বাকি এই অংশটার হলো বাকি অংশটা সংযোগ করেছে বা অর্থগত সম্পর্ক তৈরি করেছে। সো এটাই হলো একটা প্রিপোজিশন। সো এই সেন্টেন্সে আপনার একটা প্রিপোজিশনের ন্যায় বসেছে। ক্লিয়ার? সো দুইয়ের অ্যান্সারটাও প্রিপোজিশন। তো এরকম জটিল কোনো উদাহরণ নাই, শুধু আপনাকে বুঝতে হবে যে এই শব্দটা কোনো ফ্রেজকে যুক্ত করলো না ক্লজকে যুক্ত করলো, তাহলেই সম্ভব। হি ওয়েন্ট ডাউন দ্য রোড, হি ওয়েন্ট ডাউন দ্য রোড। ক্লিয়ার হওয়ার জন্য বিষয়টা আগে বুঝেন। যদি বেসিক না বুঝেন, ইংরেজিতে অনেক সময় শুধু এমসিকিউ সলভ করে কাজ করবে না, একটু বেসিক বুঝলে এইগুলো আপনাকে আস্তে আস্তে হেল্প করবে। হি ওয়েন্ট ডাউন দ্য রোড, হিয়ার ডাউন, এখানে ডাউন শব্দটা কি দেখেন, সে রাস্তার নিচের দিকে গেল না রাস্তা বরাবর বোঝাতে এখানে ব্যবহার করা হয়, সে রাস্তা বরাবর গেল। আচ্ছা এইখানে দেখেন এই ডাউন শব্দটা বাক্যের অন্য অংশের সাথে এই অংশের সংযোগ করছে, কিন্তু এই অংশে যদিও ভার্ব আছে সেটা সম্পর্ক সমস্যা নাই, কিন্তু আরেক অংশে তো ভার্ব নাই, তার মানে দুইটা ক্লজের সম্পর্ক নাই। অতএব এটাকে আমরা প্রিপোজিশন বলতে পারি। দুইটা ক্লজ হয়ে গেলে সেটাকে আমরা বলতাম হচ্ছে কনজাংশন। ওকে, সো এইভাবে করে আমরা আরো অনেক উদাহরণ দেখব। যেমন এইখানে আছে হচ্ছে রিগার্ডিং, রিগার্ডিং মানে হচ্ছে বিষয়ে। হি নো নাথিং, সে কিছুই জানে না রিগার্ডিং দিস ম্যাটার, এই বিষয়ে। সো এখানে রিগার্ডিং শব্দটা বিষয়ে বোঝাতে, এটা হলো একটা অ্যাবাউট, এটা আপনি বলতে পারেন অ্যাবাউট, অ্যাবাউটের মতো একটা অর্থ দিবে অ্যাবাউট। আই নো নাথিং, আমি কিছুই জানি না অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে, এই বিষয়ে। সো এটার অ্যান্সার হচ্ছে অ্যাবাউটটা হলো প্রিপোজিশন। ঠিক আছে, আমরা আর উদাহরণ দেখাবো না, এরকম প্রচুর উদাহরণ আছে, এগুলো আপনারা আস্তে আস্তে বই পাঠ করলেও বুঝবেন।